প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ে কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জার্মানি সহ পশ্চিমা বিশ্বের 13টি প্রভাবশালী দেশ যৌথভাবে বাংলাদেশি নাগরিকদের জন্য একটি সতর্কতা জারি করেছে। বিশেষ করে যারা উন্নত জীবনের আশায় কানাডা সহ পৃথিবীর বিভিন্ন দেশে পাড়ি জমাতে চায়, এই 13টি দেশে, এবং তাদের জন্য এই খবরটি খুবই গুরুত্বপূর্ণ। এবং 13টি দেশ এক হয়ে এমন একটি বিবৃতি কেন দিল, সে বিষয়টা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। এবং এর পাশাপাশি এই 13টি দেশের ইমিগ্রেশনে আগামীতে কি প্রভাব পড়বে সে বিষয়টা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। তো আমি যদি একটু দেখাতে চাই, যে সেটা হচ্ছে যে প্রথম আলোতে এই ধরনের একটি নিউজ গতকালকে এসছে। এবং গতকালকে এসেছে 8ই এপ্রিল, এবং ভিসা সেবার ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে পশ্চিমা বিশ্বের 13টি দেশ। তো এই দেশগুলি হচ্ছে যে যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ড, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড এবং অস্ট্রেলিয়া। তো এটি বাংলাদেশের জন্য একটি খুবই ভীতিকর খবর। বাংলাদেশের যারা ভিসা প্রত্যাশী বিভিন্ন দেশের, তাদের জন্য কিন্তু একটি খুবই ভীতিকর খবর। তো সে বিষয়টা নিয়ে একটু আলোচনা করছি। তো যেটা হচ্ছে যে ঢাকা থেকে পরিচালিত 13টি দূতাবাস, মনে রাখবেন, এটা দূতাবাসই স্বপ্রণোদিত হয়ে হয়তো এই সিদ্ধান্তটি নিয়েছে, যার মধ্যে রয়েছে কানাডা, ইউকে, ফ্রান্স, জার্মানি, ইতালি এবং অস্ট্রেলিয়ার মতো দেশগুলি। তারা একটি যৌথ বিবৃতিতে জানিয়েছে যে ভিসা এবং কনসুলার সেবা নেয়ার ক্ষেত্রে বাংলাদেশি আবেদনকারীদের অবশ্যই অফিসিয়াল নিয়ম মানতে হবে। তারা স্পষ্ট করে বলেছে কোনো দূতাবাসই কোনো এজেন্টের সাথে কাজ করে না। অর্থাৎ বাংলাদেশে যে অনেক আছে যে যারা টাউট বাটপার, তারা বলে যে আমাদের দূতাবাসের সাথে লাইন আছে, দূতাবাস বডি কন্টাক্ট আছে, এই ধরনের ফালতু কথা বলে। তো এইগুলি বলছে যে তারা কোনো আহ, বাংলাদেশি অর্থাৎ তারা যৌথ বিবৃতিতে বলেছে যে ভিসা কনসুলের সেবা নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশি আবেদনকারীদের অবশ্যই অফিসিয়াল নিয়ম মানতে হবে। তারা স্পষ্ট করে বলেছে কোনো দূতাবাসই কোনো এজেন্টের সাথে কাজ করে না, অর্থাৎ দূতাবাস এজেন্টের সাথে কাজ করে না। তাই দ্রুত ভিসা বা গ্যারান্টি ভিসার প্রলোভনে যাবে না প্রভাবিত হওয়া যাবে না। এগুলি 13টি দূতাবাস একযোগে বলছে। তো এটা আসলে কানাডার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ। আমি শুধু একটু কানাডার বিষয়টা নিয়ে আলাদাভাবে আলোচনা করি, কারণ বাংলাদেশের মানুষের মধ্যে এখন অন্যতম একটি জনপ্রিয় গন্তব্য হচ্ছে কানাডা। এবং সেই জনপ্রিয় গন্তব্যের কানাডাতে আমরা দেখছি যে বিভিন্ন স্টাডি পারমিট সহ বিভিন্ন কাজের ভিসায়, বিভিন্ন স্টেটমেন্টের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের ভুয়া কাগজপাতি দিয়ে তারপর শেষে কিন্তু বাংলাদেশ থেকে লোকজন আবেদন করছে। ব্যাংকে টাকা নেই, বিভিন্নভাবে ব্যাংক সলভেন্সি দেখানো হচ্ছে, এবং এই ব্যাংক সলভেন্সির টাকাগুলি তারা অবৈধভাবে, এর সাথে ব্যাংকগুলি জড়িত আছে, বিভিন্ন অসাধু এজেন্ট কিন্তু বিভিন্ন অসাধু এজেন্টও জড়িত রয়েছে। এভাবে ভুয়া কাগজপত্র করে দেয়, এবং তারা বলছে যে এই ধরনের ভুয়া কাগজপত্র করা যাবে না, এবং নিজের অ্যাপ্লিকেশন নিজে করা বা এই টাইপের একটি কথা কিন্তু তারা সেই জায়গাতে বলেছে। তো যেটা হচ্ছে যে এর মধ্যে কিন্তু স্বল্প মেয়াদী প্রসেস, এবং এই 13টি দেশ যে বাংলাদেশকে ভিসার আবেদনের ক্ষেত্রে সতর্কতা করেছে, সেক্ষেত্রে কিন্তু আহ, স্বল্প মেয়াদী প্রসেস এবং অর্থাৎ লং টার্ম ইফেক্ট এবং শর্ট টার্ম ইফেক্ট দুইটাতেই কিন্তু রয়েছে। যে এখন থেকে খুব স্বাভাবিকভাবে, যেহেতু দূতাবাসগুলি বলছে এই 13টি দেশে কিন্তু ভিসা প্রসেসিংটা দেরি হবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। রিজেক্টের হার বাড়বে, অর্থাৎ ভিজিট ভিসা সহ অন্যান্য ভিসাগুলি রিজেক্টের হার বাড়বে, এবং আর্থিক ক্ষতি তো হবেই। যে দালালের মাধ্যমে আপনি যাবেন, যাওয়ার পরে যে তাকে টাকা পয়সা দিবেন, সেভাবে টাকা পয়সা দিয়ে কিন্তু আসলে এই সমস্ত দেশগুলিতে এখন থেকে আর যাওয়ার চেষ্টা করবেন না। তো কি হয় যে দীর্ঘমেয়াদী
আহ, প্রভাব পড়বে, দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে। আমরা ইতিমধ্যে ইউএস এর কথা শুনেছি যে ইউএসএ বাংলাদেশের যারা বাংলাদেশি বন্ড যারা তাদের অনেক ভিসাগুলিকে কিন্তু স্লো করে দিয়েছে। কানাডা থেকে বাংলাদেশের এই মুহূর্তে ভিজিট ভিসার পরিমাণও কিন্তু খুব কমে গিয়েছে। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তো একেবারেই কম। তো সেক্ষেত্রে যদি এইভাবে জাল কাগজপত্র দিলে একেবারে ব্যান্ড হওয়ার সম্ভাবনা থাকে। আর যদিও এই 13টি দেশের প্রত্যেকটি দেশ তাদের মধ্যে ভিসা ইনফরমেশনগুলি শেয়ার করে না, কিন্তু মাথায় রাখবেন যেহেতু 13টি দেশ একসাথে বসেছে, যদি 13টি গভর্নমেন্ট যদি সিদ্ধান্ত নেয়, এটি অনেক বড় সিদ্ধান্ত, যদি বড় সিদ্ধান্ত নেয় তাহলে কিন্তু একটি দেশ যদি আর একটি দেশের ইনফরমেশন শেয়ার করে তাহলে বাংলাদেশে যারা ভুয়া আবেদন করে তারা কিন্তু আরো জটিলতার মধ্যে পড়বেন। আর এর ফলে কি হচ্ছে যে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ক্ষমা করবেন, আপনারা জানেন যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তার সোশ্যাল বার্তায় বলেছেন যে বাংলাদেশের অর্ধেকেরও বেশি মানুষ দেশে সোশ্যাল সুবিধাটা নেয়। তো যার ফলে এই যে দেশের ভাবমূর্তিগুলি ক্ষুণ্ণ হচ্ছে। তো দেশের ভাবমূর্তিগুলি ক্ষুণ্ণ হওয়ার পিছনে আমরা যারা এই সমস্ত দেশে বসবাস করি এই মুহূর্তে যারা আছি, আমাদেরও কিন্তু দায় রয়েছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের যে সেই উক্তিটি ছিল যে বাংলাদেশের একটি বড় অংশ, বা এই যে একটি স্ট্যাটিস্টিক যেটা দেখিয়েছিল যে বাংলাদেশের বড় অংশ এই সোশ্যাল সুযোগ সুবিধাগুলি নেয়। আমরা অনেকেই কানাডাতে দেখি যে মাঝে মধ্যে যোগাযোগও করে অনেকে, মাত্র গভর্নমেন্টের কাছ থেকে আর কয়টা ডলার পাওয়া যায়, তাই না? হয়তো 700, 750, 800 ডলার পাওয়া যায়। আর যারা বাচ্চা নিয়ে আসেন পার বাচ্চায় হয়তো 500, 550 ডলার পাওয়া যায়। তো এইটা দিয়ে তো কানাডার মতো একটি দেশে সংসার চলে না। কিন্তু অনেকেই আয় করতে চায় না, কারণ আয় করতে চায় না এই সেন্সে আপনি যত আয় করবেন আপনার ফ্রি মানি তত কমে যাবে। তো এই যে এই ধরনের এই গভর্নমেন্টের এই ফ্রি মানি নেওয়ার অভ্যাস, হ্যাঁ, ফ্রি মানি আপনি যদি বিপদে পড়েন আপনি নিবেন, আপনি যদি কর্মহীন থাকেন, আপনি যদি হাত পা পঙ্গু হয়ে যায়, আপনি যদি অসুস্থ কাজ করতে পারছেন না, আপনি ফ্রি মানি অবশ্যই নেবেন, গভর্নমেন্ট যেটা অ্যাপ্রুভ যেটা রয়েছে। কিন্তু ওই যে ওই গভর্নমেন্টের ওই অল্প কয়েকটা ডলারের জন্য যে কাজ কাম বন্ধ করে দিয়ে ক্যাশে কাজ করার প্রবণতা, এইগুলি কিন্তু আসলে গভর্নমেন্ট বোঝে, ওরা তো আর অতটা বোকা না, তাই না? যারা এই আইনগুলি বানায়, যারা এই আইনগুলি পাশ করে, তারা তো জানে যে এই আইনের ফাঁকফোকরগুলি কোন জায়গায়। অনেকেই ভাবেন যে এই তো গভর্নমেন্টের টাকা নিতেছি, কিন্তু তারা জানেন না যে শর্ট টার্ম ইফেক্ট আছে, লং টার্ম ইফেক্ট আছে। যেমন আমি মনে করেন একটা বাচ্চা যখন 18 বছর বয়সে কানাডায় বা তারও কম সময়ে যখন চাকরি করে তখন কিন্তু তারা, যেমন কানাডার কথাই বলি, ক্যানাডিয়ান পেনশন প্ল্যানে তারা অবদান রাখে। তাদের বিভিন্ন জায়গায় গভর্নমেন্টকে লম্বা দিন ট্যাক্স দিয়ে আসে। তো আপনি যখন রিটায়ারমেন্টে যাবেন, রিটায়ারমেন্টে যাওয়ার পরে কিন্তু আপনি গভর্নমেন্টকে কত ট্যাক্স দিলেন, আপনার ক্যানাডিয়ান পেনশন প্ল্যানে আপনার কন্ট্রিবিউশন কত, এইগুলোর উপর ভিত্তি করেই কিন্তু আপনার আহ, বয়সকালের জীবনটা কিন্তু কাটে। তো অনেকেই ভাবেন যে কি দরকার আছে, গভর্নমেন্টের ফ্রি মানি নেই, খাই। কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে। এবং মাথায় রাখবেন যে কানাডা বা এই সমস্ত দেশে আসছেন, এই সমস্ত দেশে আসলে পরে ট্যাক্স দিতে হবে। এখানে তো আসছেন ভাই কাজ করার জন্যই, তাই না? বা এদেশের ইকোনমিতে কন্ট্রিবিউট করতে হবে, কিন্তু সেটা না কইরা যদি ওই গভর্নমেন্টের ফাঁকফোকর খোঁজে মানুষ, গভর্নমেন্টের ফাঁকফোকর খুঁজতে গেলে কিন্তু আজকের যে পরিস্থিতির আমরা সম্মুখীন হচ্ছি, এই যে 13টা দেশের যে পরিস্থিতির সম্মুখীন হচ্ছি, এই সম্মুখীন কিন্তু আরো দেশে দেশে কিন্তু বাড়বে। তো যাই হোক, আবার একটু মূল আলোচনায় যাই। যে সেটা হচ্ছে যে কি করতে হবে, যে এই সমস্ত দেশগুলির অফিসিয়াল ওয়েবসাইটগুলি সবসময় ভিজিট করবেন। তারপরে নিজে নিজে আবেদন করবেন, অর্থাৎ নিজে জানুন বুঝুন শুনুন, তারপর শেষে লেনদেনের হাত থেকে আহ, যেন রক্ষা পাই আমরা। অর্থাৎ যেটা হচ্ছে যে ভিসা করিয়ে দেওয়ার নামে অনেকে সরাসরি টাকা চায়। কেউ যদি অথরাইজ যদি সে কনসালটেন্ট না হয় তাহলে অবশ্যই টাকা দিবেন না। বাংলাদেশে একেবারে ভুইফোর সরকার, মানে বাংলাদেশে ভুইফোর অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা গ্যারান্টেড ভিসা দেয়। আরে বেটা, গ্যারান্টেড ভিসা কে দিতে পারে? গ্যারান্টেড ভিসা তো কেউই দিতে পারে না।
এমনকি কানাডার প্রাইম মিনিস্টারেরও ক্ষমতা নাই কাউরে একটা ভিসা দিয়ে আনা। সবকিছু একটা প্রসেসের মধ্যে দেওয়া যাইতে হয়। অর্থাৎ এই যে গ্যারান্টিড ভিসা, সেইগুলি নিয়ে সাবধান থাকতে হবে। কোনো এজেন্সি কোনো অফার লেটার দিলে সেগুলি ঠিক আছে কিনা সেগুলি যাচাই বাছাই করবেন। তাদের সাথে ইমেল করবেন। মনে করেন আপনি কানাডার কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাইতেছেন, ভর্তি হতে চাওয়ার পরে আপনি আপনার একটা অফার লেটার পাঠাইলো, সেটা যাচাই বাছাই করার জন্য একেবারে সেই ইউনিভার্সিটিতে ফোন দেন না কেন? নর্মাল ফোনে অনেকেই ভাবেন যে ফোনে অনেক টাকা যাবে। ফোনে তো অনেক টাকা যায় না ভাই। মাত্র কানাডা থেকে নর্মাল ফোনে ফোন দিলে পরে আপনার হয়তো বাংলাদেশি টাকায় 6-7 টাকা খরচ হয়। তো এইভাবে 10 মিনিটে আর কত টাকা খরচ যাবে? অর্থাৎ এই যে এই বিষয়গুলি একটু সাবধান থাকবেন, এবং আশা করি এইভাবে আর প্রতারিত হবেন না। তো আরেকটু বলি যে আহ, এই যে এই 13টি দেশ, 13টি দেশের তো মোটামুটি এখন একটা মানে স্থবিরতা আসবেই, স্থবিরতা আসবেই। আর এর পাশাপাশি মিডল ইস্টের দেশগুলিতে এখন মিডল ইস্ট ক্রাইসিস চলছে, ঠিক আছে, কিন্তু আমরা এমনও দেখি যে ছোট ছোট বাচ্চারা যারা উমরা হজের নামে দেখলাম যে সৌদি আরবে পাঠানো হয়। তো এইগুলি আসলে এইভাবে আসলে কোনো কিছুই মেক সেন্স করে না। এই 13টি দেশের যে নামগুলি বললাম, এদের কিন্তু এই এই দেশগুলির ক্ষেত্রে এখন মোটামুটি একটি বড় ধরনের কঠোরতা আসলো, এবং অনেক যাচাই বাছাই হবে। এবং আশা করব যে মিডল ইস্টের দেশগুলি মানে যারা যাবেন তারাও দয়া করে ওমরার ভিসার নাম কইরা সেখানে কাজের জন্য যাওয়াটা ঠিক না। আসলে এগুলি ঠিক না। আর যেটা একটু বলতে চাই যে বাংলাদেশ গভর্নমেন্টের আসলে এই সব বিষয়ে উদ্যোগ নেওয়া লাগবে। পুলিশ জানে যে কোথায় ভুয়া সার্টিফিকেট হয়, পুলিশ জানে যে কোন ব্যাংকগুলি এই ধরনের অপকর্ম করে। তো সেক্ষেত্রে গভর্নমেন্ট লেভেলে যদি সাবধান না হতে হয়, তাহলে কিন্তু এইভাবে বাংলাদেশিদের জন্য পৃথিবীর অন্যান্য দেশগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। ধন্যবাদ।